পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি, আমার শরীরের জখমগুলো দেখছেন, আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। খ্যাত একটা রুম, হ্যাঁ, এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত, কি খ্যাত, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আনএডুকেটেড, ইলিটারেট, ফাকিং ইলিটারেট অ্যাসল, যার কথা বলার অ্যাবিলিটি নাই। আই এম এডুকেটেড, আমি বিএসএস ইন ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে, হি ইজ আ ফাকিং ইলিটারেট। আমি যতটুকু জেনেছি, সে আগে মাছ ধরতো, সে জেলে ছিল, জেলে থেকে সে বালি দিতে দিতে, বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। আমার ফেসবুকে হাজারো মেসেজ আসছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে, আমাদের এই জমি দখল করছে, সেই জমি দখল করছে। একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো। তবে তো আমি ৬ মাস ধরে খুঁজতেছি, ধরেন আমি এটা, তবে তো আমি ৬ মাস ধরে খুঁজতেছি। আমি তো আকাশ থেকে পড়লাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের। আমি বললাম আমি আম ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলতে, ইংলিশ ইউজ করলো না, সেটা সে খারাপ ভাষায় বুঝতে। তুই আমার থেকে ৭ লাখ টাকার পর্দা কিনা নাস নাই? আমি বললাম যে ৭ লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। It's been 6 years. I'm living in Banani. My house is in Banani. আমি একটা গাড়ি মেনটেন করি, এমন গাড়ি যে গাড়ি মিরপুরে ঢুকবেই না। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম ধরেন, এটা ওয়াশরুম, ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই, আমি তো দোয়া পড়া শুরু করেছি, আমি তো শুধু দোয়া করতেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন কি বলতেছে, বলে আপু তোমাকে আমি একটু সত্যি কথা বলি, জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে ১.৫ বছরে তার থেকে প্রায় ৫০-৬০ লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়েছে পর্দা কিনতে গুলশান থেকে ৭ লাখ টাকা। এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। তার হাজবেন্ড যখন ব্যাক করছে, তখন সে পুরা ক্লোজ করে দিছে, এইদিকে ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপাট। এ তো জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবা টাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার ছবি দেখে ভাবছে জেবা টাকিয়া, এটা জেবা টাকিয়া। তো সে, আমি জেবা টাকিয়া হই, আমি জেবা টাকিয়া না হই, আমি মেয়ে। এরপরে সে যেটা করলো, ইমনকে আমি বললাম ইমন এখন কি করবো বল। ইমন আমাকে বলতেছে আপু আমরা তো এখানে ঢুকে পড়ছি, সব ফিঙ্গারপ্রিন্ট, বের হওয়ার কোনো উপায় নাই, ওনাকে ঠান্ডা মাথায় আমাদের এখান থেকে বের হতে হবে। আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, ইমন কিছু একটা করো। বলে যে ওনার সাথে ঠান্ডা ভাবে কথা বলে আমি বের করার ব্যবস্থা করতেছি তোমাকে। তো আমি যে বসলাম, আমি যে বসে বললাম, আমি কথা ঘুরাচ্ছি যে ভাইয়া আপনার ব্যবসা কেমন যাচ্ছে, কি যাচ্ছে, এটা সেটা কথা ঘুরাচ্ছি আমি। আমাকে হঠাৎ করে সে ইমনকে বলে, এই ইমন না তুই বাইরে যা, তুই বাইরে যা, ইমন না তুই বাইরে যা, এই তুই আমার বিয়ে করা বউ না? আমি বলছি যে কি, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের লোকেরা এখানে আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে, আমার বয়ফ্রেন্ডের লোকরা বাইরে ওয়েট করতেছে, স্কট দিয়ে নিয়ে আসছে তারা আমাকে, কালকে রাতে থানায় তারা আমার সাথে ছিল। আমাকে টাচ করতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানের নজরুল। আমি, যদি আমার কিছু হয়, আমি পুরা দেশকে ডুবাই দিব। সোফায় যে বসো, ওই সোফায় যে বস, আমি বসছি। বসার পরে সে এবার বসা ছিল তো, সে নিচের থেকে ২ হাত দিয়ে ২টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কিনা, এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিচ্ছে, দেখছো এই ফাঁসি দিবনে, এই রশি দিবনে। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না, তোরা আদর করবো। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, নাহলে ওই যে তলোয়ার দেখছোস, আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, ২ হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই, তোরে পুতলে কিচ্ছু যায় আসে না। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম, উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো, তারপরে সে আমার হাত বাঁধলো। আপনারা কি মানুষ শুনতেছেন আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো। তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে এই ৩-৪টা মিলায় একটা মোটা লাঠি, একটা মোটা লাঠি, কাঠের লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে ড্রিম করে এখানে মারলো। দাগ দেখছেন আপনারা আমার শরীরের? আপনারা দেখছেন কি আমার দাগ? আমি হাফ হাতা পরে আসতে পারি নাই, আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন। পরে বলে হ্যাঁ তোরে পানি দিব, দাঁড়া।
তখন সে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, এই মেয়ে বলে কি ও পানি খাইতে চাইছে, ওরে কফি আনা খাওয়া। কফি আনছে, কফি আনার পর আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আছি। তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো। আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যেই মেয়েটাকে ভাবতেছে যে ব্যাটা কি, আমি ওই মেয়েটা না। আপু আপনি তো একটা মেয়ে, আমাকে হেল্প করেন। সে আমাকে বললো কি কফিটা খান। কফিটা আমি ওনার হাত থেকে কফি আনবো, কি আমার হাত খুলে দেন আমি কফি খাবো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো, তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাবো স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না, আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে। পরে সে আবার ওই লাঠি হাতে নিচ্ছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো পরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও। আমি শুনলাম সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি যেন সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল। মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারো তোর মাথার সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো, ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি আমি। খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনরে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে। পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিল, বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা। ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরও চুপ থাকতে, মুখ বন্ধ করে ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিচ্ছি, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি, একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিচ্ছি। এখান থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে, আমি বলছি ভাইয়া আপনাকে আমি 1,000 টাকা দিব, শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। এরপরে 2 দিন আমার আর কোনো সেন্স ছিল না, কারণ আমাকে যেই ড্রাগ দিছে, এবং এখন পর্যন্ত আসার সময় আমাকে রোমান ধরে ধরে নিয়ে আসছে আমার বান্ধবী, মানে আমাকে যেই ড্রাগ দিছে, কি ড্রাগ দিছে, এখন আমি আমার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে দিছি, সেটা রিপোর্ট আসতেছে যে আমাকে কি ড্রাগ দেওয়া হয়েছে। এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলক্ষেত টানা পড়ে, আমি কোর্টে কেন যাব, আমি কোর্টে কেন যাব ভাই, আমি এখানে মামলা করব। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন, আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো, আমার মামলা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না। তারপরে অনেক জোরাজুরির পরে তারা আমার মামলা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। আমার কথা হইল সব বাদ, সব বাদ, আমি নায়িকা, আমি মডেল, জেবা টাকিয়া, সব বাদ, আই এম এ গার্ল। আমি এই বাংলাদেশে কর দেই, পানি খাওয়ার জন্য কর দেই, ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে, আমি এই দেশকে সার্ভ করি, আমি আপনাদেরকে এন্টারটেইন করি, আমাদেরকে ছাড়া আপনারা সিনেমা দেখতে পারতেন না। এই মেয়ে দুটা যেখানে আসছে আপনাদের বিশ্বাসই আসছে, এতগুলো ছেলে জার্নালিস্টের মধ্যে এই দুটা মেয়ে আসছে, আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে, পা বাঁধে, লাথির উপরে লাথি মারে, এই মেয়েটা কোথায় যাবে? বিচার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন কথা বলতেছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার মেয়ে তো আমার বয়সের, একবার আপনি নাইমা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। আই এম এ গার্ল, বিচারটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে একটা জেন্ডার সাবজেক্ট ছিল, সেই জেন্ডার সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ছেলে মেয়েদের পড়াশোনাটা না হয় ওখানে, যাতে ছেলেদের যা ইচ্ছা তাই করতে পারে। এই হুজুর এটা আমাকে বলে কি ওরা কি বছরে 5 বার, আমাকে বলছে বছরে 5 বার হজ করতে। আমি ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে, আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া পড়তেছি, আমি দোয়া পড়তেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কি না, ইয়ে কি তোর এই দোয়া আল্লাহ শুনবে না, আমি বছরে 5 বার হজ করি। এত নিকৃষ্ট পশুর বিচার যদি বাংলাদেশে হয়, যদি ওর বিচার হয়, আমি সুইসাইড করবো, এবং আমার সুইসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী।
এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি, আমার শরীরের জখমগুলো দেখছেন, আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে আমার সাথে দেন, আমি দেখাবো। এবং আমি যখন থানায় ছিলাম, হঠাৎ করে একজন আমার এক সাংবাদিককে তার এক লোক বলছে, ওকে বলো থামতে, আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিল এই মামলায় আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না, এর বিচার হইতে হবে। এর বিচার যদি না হয়, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। আপনারা প্রত্যেকে আমার ভাই না, আপনারা আমার ভাই দেখে তো এখানে আসছেন। আমি একটা মেসেজ দিছি, এতগুলো ক্যামেরা নিয়ে আপনারা আসছেন, আপনাদের ভিউ ব্যবসা হবে ঠিক আছে, কিন্তু আসছেন তো আপনারা। আজকের পরে এই মেয়েগুলো কার কাছে যাবে? ওরা কাকে বিশ্বাস করবে? ইমনকে কি করছে সেটা দেখেন। ইমনকে আমি ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইমনকে কি করছে এটা দেখেন, দেখাচ্ছি আমি। ইমনকে কি করছে এটা দেখেন, ইমনকে কি করছে এটা দেখেন। ইমন কথা বলতে পারতেছে না, ইমন কোমায় আছে। ইমনের বউ আমাকে ভিডিও পাঠাইছে, ইমনের 2 পায়ের 10টা নখ উঠাই ফেলছে ওই যে প্লাস্টার দিয়ে। এই যে এই যে এই যে ইমনের পা। আপু বসো বসো। ইমন এখন আমি ওকে হসপিটালে বলো না কেন? সেটা আপু বসো। ইমনের এই যে এবং এবং ইমনের মাথা দুইছে। ওর বউ আমাকে যেটা বললো, ও আমাকে খাওয়াইতে গেছে, আমি খাইনি, তখন ওই আশিয়ানের নজরুল আমার গায়ে ঢেলে দিচ্ছে এবং সামিয়া ওখানে ছিল। এবং সামিয়াকে আমি অনুরোধ ও তো আমার বাসার, এই সামিয়া তো আমার বাসার দাসী হওয়ার যোগ্য না, ও আমার বাসার দাসী হওয়ার যোগ্য না, ও আমার সামনে আসুক। ভুল হয়ে গেছে, ওর নামটা কেসে দেই নাই, ওর কেস এই যে ইমনের ভিডিও দেখেন। আরে ভাই ইমন তো দেখছে ভাই, ইমন তো ম্যাডাম আপু আপনার ঘটনা কথা কি শুনতে পাচ্ছেন না? আর মামলাটা কি গতকাল করতে গেছেন? ভাই আমি 2 দিন তো ড্রাগের কারণে আমাকে তো কি দিচ্ছে, আমি তো উঠতে পারি নাই বিছানা থেকে। আপনি কফিটা খাওয়ানো সে বিষয়টা একটু বলতে আহত হয়েছে এটা জোর করে যে কফিটা খাওয়ালো জোর করে না, ড্রিঙ্কের মধ্যে সেটা একটু বলেন। বিষয় দিছে। তাহলে আমাকে সে আবারও ওই লাঠি দিয়ে মারবে এবং আমাকে ছাড়ার জন্য আপনাদের কথা ছিল থানাকে কিনে রাখে এবং সে বলছে তারেক রহমান তার পায়ের কাছে এসে বসে থাকে, বলছে হাসিনা চলে গেছে আমার ভালো হইছে, সবাইরে ধরছে, আমারে ধরতে পারছে, তারেক রহমান এসে আমার কাছে বসে থাকে। সামিয়াকে ওই কি শোভা বলতেছে ডিজিএফআই প্রত্যেকদিন আমাদের কাছ থেকে এসে বান্ডিল টাকা নিয়ে যায়। কোন ডিজিএফআই তারা, এটা আপনারা খুঁজে বের করেন। বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশের আইন কোথায়? এক সরকারের পতন হয়েছে এইসবের কারণে, নতুন সরকার আসছে, অনেক আশা ভরসা নতুন সরকারের উপরে আমাদের। আমি তারেক রহমানকে মন থেকে পছন্দ করি, উনি ভালো কাজ করে, ওনার মেয়ে আমার বয়সের, ওনারা বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত থাকে, আমরা সবাই মন থেকে তাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমি তাকে বলতে চাই, আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন এটার কঠোর বিচার করতে। এটার কঠোর বিচার যদি না হয়, আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য কারা কারা দায়ী থাকবে আমি সেটা নোট করে রেখে দেবো। আমার প্রত্যেকটা ভাই ব্রাদারকে আমি পাঠাই দিব। আমি মাত্র জানতে পারলাম, আমার সোর্স থেকে আমাকে জানাইলো আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিচ্ছে। আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিচ্ছে। এখন আপনারা বলেন বাংলাদেশের আইন কোথায়? মানে আগাম বেল দিয়ে দিল। আমার মেডিকেল রিপোর্ট কালকে আমি কেস করেছি, আমার অলরেডি সে আমার মেডিকেলের কাগজ দিয়ে সে জামিন নিয়ে নিচ্ছে। আমি মাত্র এই মাত্র আপনাদের সামনে জানতে পারলাম বাংলাদেশের আইন কোথায়। আপনি কি আশঙ্কা করছেন যে অপরাধী দেশ থেকে পালিয়ে যেতে পারে কিংবা এরকম কিছু? হ্যাঁ অবশ্যই
অবশ্যই আশঙ্কা করছি এবং আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মেরে ফেলবে। আমার জীবনের কোনো আপনারা কি যাবেন আমার সাথে আমার বাসায়? আপনারা কি সবাই আমার সাথে আমার বাসায় যেয়ে থাকতে পারবেন? সম্ভব আপনাদের? আমার জীবন রিস্কে। আমার জীবন রিস্কে আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমার গাড়ি উঠায় দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে এসিড দিবে। এইসব হুমকি দেওয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত। পায়ের কাছে বসে থাকেন জনাব প্রাইম মিনিস্টার, আপনি কি এই আসিয়ানের নজরুলের কাছে বসে থাকেন পায়ের কাছে? সে বলতে শেখ হাসিনা চলে গেছে আমার ভালো হয় নাই, তারেক রহমান আমার পায়ের কাছে বসে থাকে। অনারেবল প্রাইম মিনিস্টার, এখানে I have a question. Do you really do that? তার রাস্তা নাকি মনে হয় যে